দর্শক আসসালামু আলাইকুম। আবারও 1-11-র পদধ্বনি শোনা যাচ্ছে। এই পদধ্বনিটা ধ্বনির আওয়াজ অনেক বেড়ে গেছে যখন উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনিই বলেছেন 1-11-র পদধ্বনি শোনা যাচ্ছে। এই সূত্র ধরে, শুধু এই সূত্র না, আর একটু ব্যাখ্যা করব। এই সূত্র ধরে কিন্তু অনেকেই আজ এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করছেন এবং সকল মিডিয়াতেই কিন্তু এই বিষয়ে কথা হচ্ছে। এতদিন যারা ইন্টেরিম এই সরকারকে মাথায় তুলে নেচেছেন, তারা অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন অনেকেই। আপনারা ইতিমধ্যে দেখেছেন দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি অলরেডি বলেই দিয়েছেন যে ইউনূস সরকারের এক্সিট প্ল্যান খোঁজা উচিত। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে কিন্তু গুরুত্ব দিতে হবে। ইনি কিন্তু 1-11-র কুশীলব। এরপরে আসুন ইফতেখারুজ্জামানের কথা, সাংবাদিক তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের কথা, মঞ্জুরুল আলম পান্নার কথা, মাসুদ কামালের কথা, এমন শত শত নাম বলতে পারবো, যারা সবাই এখন আর ডক্টর ইউনূসের এই সরকারকে সমর্থন দিচ্ছেন না। সবারই একই কথা, সেটা হচ্ছে তার এক্সিট প্ল্যান খোঁজা উচিত। এর মধ্যে মাহফুজ আলমের এই স্ট্যাটাসটি কিন্তু বিশাল অর্থ বহন করে। কি ঘটতে যাচ্ছে? আগামীকাল পান থেকে চুন খসলেই কিন্তু ঘটে যেতে পারে 1-11-র মতো কিছু একটা। এমন কথাই তো শোনা যাচ্ছে চারদিকে। বিশেষ করে এটা কেন হলো আপনি দেখবেন, গোপালগঞ্জের ঘটনা, সেখানে 5টা মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে, আবার হাজার হাজার মানুষকে মামলা দিয়ে সেখানে হয়রানি করা হচ্ছে। শোনা যাচ্ছে সেখানে বিশাল মামলা বাণিজ্য হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো দেশি এবং বিদেশি সবাই কিন্তু এই বিষয়টাকে মনিটর করছে এবং এই বিষয়ে রিপোর্ট করছে। অর্থাৎ এতদিন যারা এই সরকারকে বাহবা দিচ্ছিলেন, তারা কিন্তু একে একে সরকারের উপর থেকে তাদের সমর্থন সরিয়ে নিচ্ছেন। সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই সুযোগটাই কিন্তু তৃতীয় পক্ষ নিতে পারে। আর এই যে নির্বাচনের কথা আসে না, বাংলাদেশে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? যে মবের সংস্কৃতি চালু হয়েছে, ভোট কেন্দ্রে তো বাক্স থাকবে না। কারণ পুলিশ ভয়ে তো কাউকেই কিছু বলবে না, এবং বলার মতো সাহস পুলিশের নেই। তাহলে এই ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা কে দিবে? কেউ দিবে? ভোটের বাক্স ভোট কেন্দ্রের পাশের বাড়িতে চলে যাবে, সেখানে গিয়ে সিল মেরে আবার কেন্দ্রে এসে জমা দিয়ে যাবে। এমন পরিস্থিতি তৈরি হবে তো ভোট তো হবে না। ভোট করা তো সরকারের পক্ষে সম্ভব হবে না। ইভেন এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ভোটের জন্য কোনো ধরনের প্রক্রিয়ায় যায় নাই। ব্যালট পেপার ছাপানো, মব মুসলিন কালি, বহু কিছু টেকনিক্যাল বিষয় আছে। ভোটের বিষয়, ভোট ভোট একটা ভোট আয়োজন ক্ষেত্রে সরকার কি সেই প্রস্তুতি নিছে? নির্বাচন কমিশনের কি সেই প্রস্তুতি আছে? না। নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তুতিতে এখনো যায়নি। তাহলে ভোট কিভাবে হবে? আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের উপরে কিন্তু সরকার আস্থা রাখতে পারছে না, যার কারণে কি মবটাকে মাঠে উম ছেড়ে দেয়া হয়েছে। অর্থাৎ ওদের উপরে খুব বেশি অ্যাকশন নেওয়া হচ্ছে না। এই মবের যন্ত্রণাটা ভোট কেন্দ্রে গিয়ে পড়বে যদি ভোট হয়, কিন্তু ভোট তো হওয়ার সম্ভাবনা খুব একটা নাই। আগামীকালকে শোনা যাচ্ছে হয়তো আগামীকালই কিছু একটা ঘোষণা হয়ে যেতে পারে। যদি হয়ে যায়, তাহলে কিন্তু 1-11 হাতছানি দিচ্ছে আবারও সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন। নতুন ফখরুদ্দিন মঈনুদ্দিন কিন্তু ওত পেতে বসে আছেন। এই সুযোগটা কিন্তু তারা কাজে লাগাবে। এখন এই যে যারা
ভাবছেন ইউনূস সরকারকে প্রথম থেকে যারা হাততালি দিয়ে দিতেছিলেন, তারা দেখেন বাংলাদেশের অর্থনীতিটা কোন পর্যায়ে চলে গেছে। কেন এক একারও আসবে না? বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ নেই। এই বিনিয়োগ ছাড়া একটা দেশ কিন্তু উঠতে পারে না। আপনার রেমিটেন্স কিছু আসে, এই এই দিয়ে আপনার দেশ চলবে? আপনার কোনো উন্নয়ন নেই, উন্নয়ন কর্মকাণ্ড টোটাল স্থবির। যেই টাকা আছে এই টাকা দিয়ে কোনোভাবেই চলছে দেশটা। মানুষ কিন্তু টের পাচ্ছে, কেউ কেউ কিন্তু বিষয়টা টের পাচ্ছে যে সরকার কৌশলটা কি নিচ্ছে। সরকার বিশাল আকারে ঋণ করেছে ব্যাংক থেকে, যে ঋণ নিয়েই সরকার পরিচালনা হচ্ছে এখন বর্তমানে। সব মিলিয়ে যদি একটা ঘটনা ঘটে যায় 1/11 মতো, এটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এটা বুঝতে হবে যে পরিস্থিতিটা কিন্তু সরকার এ পর্যায়ে নিয়ে এসছে। যদি মানবাধিকারটা ঠিক থাকতো, স্থিতিশীলতা থাকতো, তাহলে বিদেশি বিনিয়োগ আসতো, সরকারকে সবাই হাততালি দিত। ইউনূস সরকার কিন্তু আরো কিছুদিন থাকতে পারতো কম্প্রোমাইজ করে দলগুলোর সাথে, যে হ্যাঁ আমি আরেকটু সুন্দর করি, আমাকে আরেকটু সময় দাও, আমি 2 বছর পরে ভোটটা দিয়ে দেবো বা 1 বছর পরে দিয়ে দেবো, সেটা কিন্তু সবাই মেনে মানতো। এখন ভোটের অনিশ্চয়তা, 1/11 উঁকি, সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে চরম অস্থিরতা দেখা দিয়েছে। আজকে আমি জোনাইদ সাকির কণ্ঠেও কিন্তু সেই প্রতিধ্বনি দেখতে পেয়েছি। আমি কয়েকদিন থেকে মাহমুদুর রহমান মান্নার কথায় সেই প্রতিধ্বনি আমি দেখতে পাই। হ্যাঁ, সাইফুল হকের কথায় আমি সেই প্রতিধ্বনি দেখতে পাই। সব মিলিয়ে আমি ছোট মানুষ, আমি অত বুঝি না, কিন্তু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা, যাদের এই দেশটাকে দিক নির্দেশনা দেন, তারা যখন সরকারের কাছ থেকে তাদের সমর্থন সরিয়ে নেন, তখন সরকার কিন্তু টিকতে পারে না। সেই সাথে প্রতিবেশী দেশ ভারত তো আছে। অনেকেই বলে ভারতের অনেক এখানে কাজ করে। হ্যাঁ করে, এটা অস্বাভাবিক কিছু না, করতে পারে। ভারতের কাজ করে, পাকিস্তানের আইএস কাজ করে, আমেরিকার সিআই কাজ করে, সবাই করে, কাজ করে। কিন্তু ভারতের এখানে বাংলাদেশের স্থিতিশীলতা না থাকলে ভারতের বিশাল স্বার্থের ক্ষতি হয়, ভারত অস্থির হয়ে যায়, ভারতের জন্য বিশাল সমস্যা হয়ে যায়। এই কারণে ভারত অনেক ক্ষেত্রে বাংলাদেশকে অনেক বড় বড় ছাড় দেয়, যেন দেশটার স্থিতিশীলতা থাকে। কিন্তু এবারের পরিস্থিতি এমন যে কোনো কিছুতেই বাংলাদেশের স্থিতিশীলতাকে ফিরিয়ে আনা যাচ্ছে না। ফলে মরণ কামড় একটা হবে। আপনারা দেখেন শেখ হাসিনা সরকারের পতনটা কেন হয়ে গেল? তার পিছনে কারণ ছিল না? অনেক কারণ ছিল। তারা বুঝতে পারে না, আমরা কিন্তু বুঝেছি যে একটা বিপ্লব ঘটবে, একটা অভ্যুত্থান ঘটবে, ঘটতেই পারে, এবং যে কোনো সময় এটা ঘটে যাবে। এটা 24-এর ইলেকশনের পরে আমি বহুবার বলেছি যে এমন ঘটনা ঘটবে, এই সরকার এই 5 বছর টিকবে না। ঠিক টিকে নাই তো, পড়ে গেছে। ঠিক না? ঠিক ইউনূস সরকারের পরিস্থিতিটাও তার চাইতেও অনেক ভয়াবহ। আপনি দেখেন পুলিশের গুলিতে মানুষ মারা গেছে, এটা কিন্তু এখনো প্রমাণিত না। মানুষ তো মারা গেছে, থার্ড পার্টির গুলিতেও তো হতে পারে, এটা গেমও তো হতে পারে। কিন্তু গোপালগঞ্জে যে মানুষ মারা গেল, সেটা মানবতা বিরোধী অপরাধ হয়নি? সেটার বিচার হবে না? হবে তো। এগুলোর মানুষ কিন্তু সব দিকে চোখ রাখছে যে আগে, আগের সরকার যে আচরণ করছে, এই সরকার তার চাইতে কম করছে না বেশি করছে। মানুষ তো শান্তি চেয়েছে যে যদি সরকার চলে যায় তখন নতুন একটা সরকার আসলে দেশে অনেক বড় কিছু, অনেক ভালো কিছু হবে। কেউ কেউ এমন ভাবছিল তো? কই, তাদের আশায় গুড়ে বালি, কিছুই হয়নি। বরঞ্চ দেশটা আরো বহু বহু গুণ খারাপের দিকে চলে গেছে। প্রিয় দর্শক, আমরা চাই আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের দেশের মানুষগুলো ভালো থাকুক, সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, দেশটার অগ্রগতি হোক। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।